আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতেমা। দেশের অর্থনীতিকে পঙ্গু করতে কোটা আন্দোলনের নামে বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করেছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে সহিংসতা আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী এ সময় জানান, আহতদের চিকিৎসার সব দায়িত্ব নেবে সরকার এবং নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। কোটা আন্দোলনের সহিংসতায় 272 জন অর্থোপেডিক হাসপাতালে ভর্তি হয়েছে। পরে প্রধানমন্ত্রী বনানীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এত জ্বালাও পোড়াও করে এত মানুষ মারা যাওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সহ সারা দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার, যা এখনও দেশের বিভিন্ন জেলায় চলমান রয়েছে। যদিও প্রতিদিনই কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে। আজও সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত 9 ঘন্টা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ শিথিল রয়েছে। গেল রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আজ কারফিউ তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এদিকে রাজধানীর পরিস্থিতি উন্নতির দিকে। রাস্তায় বেড়েছে যানবাহন চলাচল। ঢাকা থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল করছে। যদিও যাত্রী সংকটের কথা বলছেন চালকরা, আর যাত্রীরা বলছেন প্রয়োজনের তাগিদেই ঢাকা ছাড়ছেন তারা। তারিখ আসার পর থেকে আপনার ওই 8 থেকে মানে কোটা আন্দোলনের সমস্যা চলে। আজকে 9-10 দিন হয়ে গেল, বাসে যাইতে পারতাছি না। তো কালকে ট্রেনে গেছিলাম, ওইখানে বন্ধ করা সব কিছু। আজকে না যা বাড়িতে আমার অনেক কলেজের যে একটু আছে, কাজ আছে, আমার যাইতে হইতেছে। সিট আছে 50টা, যাত্রী উঠছে মাত্র একটা। এটা নিয়ে রওনা দিচ্ছি। রাস্তার ভিতরে যদি পাইতে তো পারলে আমি না পারলে ভাগ্য খারাপ। আমরা মোটামুটি এখন আছি, নিরাপদে আছি, বাট মানুষজন আছে আতঙ্কে, ওরকম লোকজন বের হচ্ছে না, লোকজনের সমাগম কম আর কি। দর্শক, রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বিকেল 5টা পর্যন্ত তো কারফিউ শিথিল থাকছে, তো গণপরিবহন চলাচল কেমন দেখছেন? এছাড়া সাধারণ মানুষই বা কি বলছেন? ফাতিমা, আসলে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল এবং এই সময় কিন্তু মানুষের চলাচল বেশি হয়, যেহেতু প্রাইভেট সেক্টরে যে সকল অফিস রয়েছে সেগুলো খোলা, সরকারি অফিস কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে রাজধানী জুড়েই গণপরিবহন চলাচল করছে। ঠিক দেখাই যাচ্ছে যে এই যে বাসগুলো সেগুলো যাত্রী নিয়ে চলাচল করছেন, এবং পাশাপাশি আমরা দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, বিশেষ করে মহাখালী, যাত্রাবাড়ি এবং গাবতলী এলাকা, সেই এলাকাতে আমরা দেখেছি সেখান থেকেও বাস ছেড়ে যাচ্ছে। যদিও এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যে যাত্রী কিছুটা সংকট রয়েছে, যার ফলে তারা সবগুলো যে শিডিউল বাস সেভাবে তারা ছাড়তে পারছেন না, যাত্রী হওয়ার পরে তারা বাস ছাড়ছেন। এছাড়াও এখন পর্যন্ত কিন্তু ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। হয়তোবা সিদ্ধান্ত চলে আসলে সেখানেও যাত্রীদের চাপ বাড়বে, এবং যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তারা বলছেন যে যেহেতু এই যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছিল তার আগে অনেকে ঢাকা এসেছেন, পরবর্তীতে তারা এই কয়েকদিন ঢাকা ছাড়তে পারেননি, জরুরি প্রয়োজন, সেজন্যই তারা ঢাকা ছেড়ে যাচ্ছেন। এবং রাজধানী জুড়েই আমরা দেখেছি গণপরিবহন চলাচল করছে, মানুষের উপস্থিতি বাড়ছে, যাদের প্রয়োজন রয়েছে তারা বেরিয়েছেন, অফিস খোলা, দোকানপাট খোলা, সে সকল কাজের জন্যই মূলত সাধারণ মানুষরা বেরোচ্ছেন, এবং তারা চাচ্ছেন যেন এই পরিস্থিতি আরও স্বাভাবিক হয়। যত ধরনের গণপরিবহন আছে সেগুলো যেন সব চলাচল করে, যেহেতু এখন কম চলাচল করছে, সেগুলো আরও বেশি চলাচল করলে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। আরেকটি বিষয়, যেহেতু মেট্রো রেল বন্ধ রয়েছে, তার একটি প্রভাব কিন্তু রাজধানীর সড়কগুলোতে পড়ছে। অনেক মানুষই যখন মেট্রো রেলের
যাতায়াত করতেন যারা, তারা একটু ভোগান্তিতে পড়ছেন। তারা বলছেন যে মেট্রো রেল বন্ধ থাকার কারণে আবারও তাদের বাসে চলাচল করতে হচ্ছে, কিছুটা ভোগান্তি হচ্ছে, সেই কথাগুলো তারা তুলে ধরছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সার্বিক পরিস্থিতি। ফাতিমা, ধন্যবাদ। চলমান কারফিউ স্বাভাবিক হয়ে আসছে সারা দেশ। জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে আছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে নগরীতে মানুষের চলাচল বৃদ্ধির পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন। রাজশাহীতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে, ফলে নগরীর জনজীবন স্বাভাবিক হয়ে উঠেছে। এদিকে টানা ৬ দিন বন্ধ থাকার পর ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে এমভি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদীবন্দর ত্যাগ করে। মেহেরপুরে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে জনমনে। কারফিউ শিথিল রয়েছে ঝালকাঠিতে, চলাচল করছে অভ্যন্তরীণ রুট সহ দূরপাল্লার বাস। দর্শক, রংপুরে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আমি এখন রয়েছি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। আমরা দেখেছি যে আজকে রংপুরে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ স্থিতিশীল রাখা হয়েছে। এতে জনমনে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরতে শুরু করেছে, স্বাভাবিক হচ্ছে মানুষের জীবনযাত্রা। আমরা দেখেছি যে আজ সকাল থেকেই রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ দূরপাল্লার পরিবহনগুলো কিন্তু নিয়মিত চলছে এবং পণ্য পরিবহন, ট্রাক সহ আন্তঃজেলা পরিবহন কিন্তু নিয়মিত চলছে এবং মানুষজন দূরান্ত যাওয়া আসা, তারা কিন্তু নিয়মিত যাওয়া আসা করছে। ইতিমধ্যে দেখেছি যে আমরা রংপুরে যেই আসলে ছাত্র আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি হয়েছিল, এই ধারাবাহিকতা এখন পর্যন্ত রংপুরে প্রায় 12টি মামলা হয়েছে এবং এর মধ্যে প্রায় 250 জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে হামলা হয়েছে তাতে কিন্তু 11 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটা নিরূপণে তারা কিন্তু তদন্ত কমিটি গঠন করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে এসেছিলেন আইজিপি মহোদয়। তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং তারা দেখেছেন যে কোথায় কোথায় কি ধরনের ক্ষতি হয়েছে এবং নাশকতা সৃষ্টি করেছে। এবং গতকাল পরশুদিনও স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন রংপুরে এসে যে যারা এই নাশকতার সাথে জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। তবে এখন পর্যন্ত রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং পুলিশ এবং আর্মি তারা কিন্তু মাঠে রয়েছেন, পাশাপাশি র্যাব টহল দিচ্ছেন, বিজিবি মোতায়েন রয়েছে। সব মিলিয়ে রংপুরের যে পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটাই সুন্দর এবং স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে রংপুরের কারফিউ পরিস্থিতির সর্বশেষ খবর। দর্শক, এবার রাজশাহীর পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রাজশাহীতে এই মুহূর্তে কারফিউ শিথিল রয়েছে। ঠিক বিকেল 5টা থেকে আবারও কারফিউ বলবৎ থাকবে। এই যে সময়টি রয়েছে, এই সময়টির মধ্যে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সেরে ফেলার চেষ্টা করছে। যদিও আজকে জানি আমরা সাপ্তাহিক ছুটির দিন, এরপরেও কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ এবং যেই যানবাহন সেটি কিন্তু সড়কে আমরা সরব উপস্থিতি লক্ষ্য করেছি এবং সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি রাজশাহী শহরে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে যথা নিয়মেই খোলা হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু সেই দোকানগুলোতে আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু গিয়েছেন এবং তাদের যে প্রয়োজন সেটি কিন্তু তারা আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সেরে ফেলার চেষ্টা করছেন। এবং সড়কের যদি কথা বলি, সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে রাজশাহী থেকে দূরপাল্লা যে সমস্ত যানবাহন রয়েছে, বিশেষ করে বাস, সেগুলো কিন্তু যাত্রী নিয়ে আসলে ছেড়ে গিয়েছেন। এছাড়াও কিন্তু আমরা রাজশাহী রেল স্টেশনে গিয়েছি, তবে বাসের যেরকম ছেড়ে যাওয়ার সংবাদটি আসলে আমরা পেয়েছি, তবে এখন পর্যন্ত ট্রেন কিন্তু স্বল্পপাল্লা বা দূরপাল্লা সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে ছেড়ে যায়নি। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু অনেকটাই বলছেন যে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আসলে তাদেরকে আসলে ঘরে ফিরতে আসলে বলছেন। আর যদি কথা বলি তো জেলা প্রশাসন এবং রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো থেকে রাজশাহীর যে এখনকার পরিস্থিতি সেটি অনেকটাই শান্ত রয়েছেন এবং স্বাভাবিক জীবন কিন্তু আসলে মানুষ ফিরে আসতে শুরু করেছে এবং সাধারণ মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বের হচ্ছেন, তাদের এবং প্রয়োজনীয় এবং যে বলা যায় যে জীবিকা সেটি কিন্তু আসলে তারা নির্বাহ করছে। তো এক কথাই যদি কথা বলি, রাজশাহীর পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এদিকে চলমান কারফিউর মধ্যেও শৃঙ্খলা ফিরেছে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থায়, ফলে চাহিদার তুলনায় বাজার ভরপুর পণ্য। রাজধানীর কারণ বাজারে প্রায় 400 টাকা উঠে যাওয়া কাঁচামরিচের দাম নেমেছে 200 টাকার নিচে। 20 থেকে 25 টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে 80 টাকার মধ্যে। বেশ খানিকটা কমেছে অন্যান্য সবজির দামও। ডজনে 15 টাকা কমে বাজারে বাদামি ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। এদিকে কেজি প্রতি 5 টাকা কমে চিনির দাম নেমেছে 130 টাকায়, আর 5 টাকা বেড়ে সয়াবিন তেলের দাম উঠেছে 165 টাকা লিটার।
বেগুন আছে 40 টাকা 50 টাকা, বড় শসা ছিল আপনার তরকারি শসা ছিল 120 টাকা কেজি, এখন আছে মাত্র 40 টাকা কেজি। টমেটো যে কেজিতে কম ছিল 120 টাকা 150 টাকা, 300 টাকা কেজি আসলে এখন আছে মাত্র 160 টাকা 70 টাকা কেজি। 1300 টাকা পর্যন্ত ডিমের শ ছিল, 52 টাকা হালি ছিল, এখন আসছে কমের দিকে 48 টাকা হালি হয়েছে, 145 টাকা লাল ডিমের ডজন হয়েছে, সাদা ডিমের ডজন 140 টাকা হয়েছে। চিনির দামটা একটু কমছে, আগে ছিল 135 টাকা এখন 30 টাকা। তেল একটু বাড়ছে, আগে যেমন 1 লিটার ছিল 160 টাকা এখন 165 টাকা। দর্শক, চট্টগ্রামে নিত্যপণ্যের দাম সহ সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে চট্টগ্রামে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের একটি কাঁচা বাজারে, সবজির জন্য খুবই বিখ্যাত। এবং একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু প্রতি সবজিতে কিন্তু 20 থেকে 30 টাকা কমেছে। যেমন গত সপ্তাহে টমেটো ছিল 200 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 160 টাকা। কাকরোল গত সপ্তাহে ছিল 100 টাকা 120 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা। আলু ছিল গত সপ্তাহে 70 থেকে 75 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। এই মুহূর্তে কিন্তু সাগরের মাছের পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং সেই জন্য কিন্তু আসলে মাছের দামও কিছুটা কমেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ডিমের দাম গত সপ্তাহে ছিল 170 থেকে 175 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে সেটা 160 টাকা থেকে 165 টাকা। ফার্মের মুরগি গত সপ্তাহে ছিল 200 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে সেটা 180 টাকাতে। ব্যবসায়ীদের কথা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে এবং থাকবে, ধীরে ধীরে দাম কমবে। আর ক্রেতাদের কথা হচ্ছে দাম আর একটু যদি নাগালের মধ্যে আসে তাহলে ভালো হবে। এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27 জুলাই ঢাকায় তার জন্ম। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগান যুক্ত করতে বড় ভূমিকা ছিল তার। পরে আওয়ামী লীগ সরকার গঠন করলে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সজীব ওয়াজেদ জয়। শিক্ষাজীবনে ভারতের সেন্ট জোসেফ কলেজ থেকে পড়াশোনা শেষ করে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।